সুপ্রিয় দর্শক, সকলকে দৈনিক আধুনিক কাজের স্টুডিও আয়োজন ইজিটকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 1 বছর ধরে দেশের শাসন ক্ষমতায় আছেন, দেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের 1 বছর হয়ে গেছে। এই সময়ে তারা অনেক কাজ হাতে নিয়েছেন, সংস্কার, নির্বাচন সহ অনেকগুলো বিগ ইস্যু তাদের হাতে। আমরা এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। তাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমিও নগরবাসীর পক্ষ থেকে আপনাদের শ্রোতা এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ আরিফুল হক চৌধুরী। আমরা সরাসরি প্রশ্ন পর্বেই চলে যাব। অনেক কথা হবে আপনার সাথে আজকে, এবং দর্শকরা অবশ্যই আপনার কথাগুলো শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। আমার প্রথম যে প্রশ্নটি আপনার কাছে, যে বিগত 1 বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, এই 1 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে আমি আজকে শুরু করছি। ধন্যবাদ। বর্তমান 1 বছরের মূল্যায়ন আমার দৃষ্টিভঙ্গিতে এদেশের সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ যারা, এরা কিন্তু খুব প্রতিটি ক্ষেত্রে সন্দেহ এবং উৎকণ্ঠা এ নিয়েই মানুষ 1 বছর অতিবাহিত করছে। এর কারণটা কি? কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রথম দিকে প্রত্যেকের যে সর্বস্তরের মানুষের যে সমর্থন এবং তাদের প্রতি প্রত্যাশা, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি মানুষের অগাধ একটা বিশ্বাস এবং প্রত্যাশা, সেটা এই পরিষদের দুইজনের সদস্যের বিভিন্ন বক্তব্যে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলো এর পাশাপাশি নির্বাচনকে সংস্কারের নাম নিয়ে নির্বাচনকে এখনো দুয়াশার মধ্যে মানুষের, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এই সন্দেহ কাটিয়ে উঠবে না। আমার মনে হয় এটা এই সরকারের বোঝা উচিত, বর্তমানে এই পরিস্থিতির আলোকে নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান। একটা নির্বাচিত সরকার আসলে এই যে গত 1 বছর বিভিন্নভাবে 16 বছরের যে জঞ্জাল, এটাকে নিয়ন্ত্রণ করে দেশকে সঠিক লাইনে পরিচালিত করতে হলে সাধারণ নির্বাচনের বিকল্প নেই। তাই যত দিন যাচ্ছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্যে একটু সন্দেহ ঘনীভূত হচ্ছে। আমার মনে হয় যদি এটা যেভাবে মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন, এবং সেটা যদি খুব সহসাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা ক্লিয়ার করা হয়, তাহলে মানুষের দেখবেন বাংলার মানুষ কিন্তু নির্বাচনী একটা আবহাওয়া সৃষ্টি হইবে, এবং এর মধ্য দিয়ে আমার মনে হয় বিগত মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ হবে। গত 2-3 দিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে নির্বাচনের মতো এই অগাস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হতে পারে, এরকম একটা খবর এসেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা এখন মোটামুটি প্রতিটা মানুষের মধ্যে যে আগামী সামনের সপ্তাহটা আমাদের জন্য একটা আমাদের কি অমর বাণী আসবে, আমরা সেটার অপেক্ষায়। আমরা বিশ্বাস, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান বাস্তবতাটা নিজে অনুধাবন করলে
অবশ্যই সামনের সপ্তাহে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলন করবেন বলে আমার বিশ্বাস। নতুন যে এনসিপি গঠন করা হয়েছে, নতুন যে দল, সেটাকে আপনি কিভাবে দেখেন? তাদের কার্যক্রম কিভাবে দেখেন? বা তরুণ নেতৃত্বে কারা এসেছেন? তরুণ নেতৃত্বকে আমি স্বাগত জানাই। এটা আমরা তরুণরা একটু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু তাদের আমার মনে হয় আরেকটু ধীর স্থির, আরেকটু বিভিন্ন বিষয়টা তারা সুন্দর অ্যানালাইসিস করে অগ্রসর হলে ভালো হতো। এত তাড়াহুড়া করে এবং বিভিন্ন জায়গায় ডেভিলরা আস্তে করে এই ছত্রছায়ায় নিয়ে যাওয়া, এবং এর বিহাইন্ডে দেখা যাচ্ছে আরেকটি সংগঠন মানে পিছন থেকে এনাদেরকে একটু পুশব্যাক, এগুলো জাতি ভালো করে বুঝে ফেলছে। যত ড্রামা হোক, যত কিছু হোক, মানুষ বাংলার মানুষকে যদি কেউ মনে করে এরা কিছু বুঝে না, এরা ভালো করেই বুঝে। তা আমি বলে এগুলা ভবিষ্যৎ ইয়াং জেনারেশনের প্রতি আমাদের প্রত্যাশা, অবশ্যই আমাদের প্রত্যাশা তাদের এই আন্দোলনে সমগ্র জাতি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, কিন্তু তারা এই বিষয়টাকে শুধুমাত্র যেভাবে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে খালি আওয়ামী লীগই করছে আর কেউ করে নাই, শেষ পর্যন্ত আওয়ামী লীগের এমন অবস্থা হয়েছিল আওয়ামী লীগ নাই, শুধু বঙ্গবন্ধু পরিবারই করছে। এই আস্তে আস্তে যেভাবে নিয়ে গেছিল এইভাবে, তো আমার মনে হচ্ছে তাদেরও বলয়টা এইভাবে দেখলাম, আবার দেখছি কয়েকটা জায়গায় স্থগিত হয়ে গেছে। এবং এই যে সিলেট বিভাগেও দেখলাম সেদিন, তো ভালো, রাজনীতিতে নতুন দল গঠন হবে, রাজনীতির চর্চা হবে, অনেক কিছু হবে, কিন্তু যারা আছেন বা যারা যাচ্ছেন এরা, আমাদের সিলেট কিন্তু উজান মাটির দেশ, হঠাৎ জোয়ার আসে, আবার এসে সব বাসায় লয়, আবার সব চলে যায়। তো এইসব জোয়ার ভাটার দেশে এগুলা, এটা তাদের ফ্লটাও। এবং আরেকটা বিষয় আমি খুবই আমি জানি না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, প্রশাসন আমাদের নিয়ে আবার আরেকটা শিক্ষা দিতে লাগছে যে দেখো, আমরা ওই ডেভিল সরকারকেও পরিচালনা করেছি, এবং বর্তমান নতুন এটাকে তার সরকারি দল বানায় ফেলছে। সেদিন সিলেটে দেখলাম তাদের অবস্থান, তাদের সমস্ত প্রশাসনের যে একটা মানে অস্থিরতা, তাদের যেমন কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখে পড়েছে। এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আগে ধরেন সরকার প্রধান যদি সিলেটে আসতেন, তাহলে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় নতুন করে কার্পেটিং করা হতো। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো রাস্তায় এই কাজগুলা করা হয়েছে। আমি দেখছি রাত্রে যে আগে আমাদের কাপড় ধোয়ার জন্য জেট সাবান দেওয়া হইতো না, এইভাবে রাস্তাও কিছু কিছু রাস্তাও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি আমার সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী বললাম, জনগণের জন্য এইভাবে ধুইয়া রাখলে ভালো হইতো, নতুন একটা আইডিয়া দিচ্ছ ভালো, যে এইভাবে আপনি দেখেন সমস্ত মেশিনে আপনি, এটা তো ইতিবাচক একটা দিক হতে পারে যে তাদের প্রতি প্রশাসনের একটা ভালোবাসা আছে, এরকম কোন, এটা ভালো কথা। এটা তো প্রশাসন তো সবার জন্য সমান, এমন ভাবে আলাদা করে প্রশাসন, কিন্তু একটা জিনিস করতেছে যে এটা তাদের এই পারফরমেন্স অ্যাক্টিভিটিস সবসময় রাজনীতিবিদদেরকে সরাইয়া, জনগণ থেকে সরাইয়া তারা একটা আমলাদের বেষ্টনীতে নিয়ে আসা, এটা তাদের এই কৌশল যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারবো না জাতির জন্য খুব জরুরি। কারণ আপনি দেখেন এখন প্রশাসন এমন ভাবে হয়েছে, প্রশাসনের কিছু সংস্কার কাজ করার কথা সেটা না করে এখন স্কুল ম্যানেজিং কমিটিতেও প্রশাসন থাকতে হবে, সামাজিক সংগঠনেও প্রশাসন থাকতে হবে, যেখানে পাবলিক পার্টিসিপেশন, যেখানে জনপ্রতিনিধি নেই, যেখানে স্থানীয় সরকারের কোনো সদস্য নাই, সেখানে
যেসব নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেগুলো চ্যারিটি অর্গানাইজেশন, এগুলো তো দেখা যায় জেলা প্রশাসন, অমুক প্রশাসন, তমুক প্রশাসন, ওনারা ছাড়া। বাট এইটা এই এই অর্গানাইজেশন গুলা আপনার খবর নিয়ে দেখেন, সিলেটের দিকে বিচার করেন না, এখন সব একটা স্থবির, একটা হজবরল একটা অবস্থার দিকে যাচ্ছে। তো একটা মানুষ রাষ্ট্র পরিচালনা, জেলা সমস্ত কিছু পরিচালনা করবেন, আবার সামাজিক সংগঠন। এখন আমি মনে করছি ওই যে আমাদের নারী উদ্যোক্তারা মাঝে মাঝে মেলা করেন, ওইটাও ওনাদের দায়িত্ব নেওয়া উচিত। ওইটাতে মেলা করলে প্রফেশনালি আরো এইভাবে যদি আরো মেলা, তারপরে ওয়াজ, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোও দায়িত্ব নিলে আমরা জাস্ট সবকিছু এনজয় করলাম, তাহলে আর আমাদের আর কোনো কাজ থাকলো না। মানে তারা এমন ভাবে মানে সবকিছুতে জড়াচ্ছেন। এসে মানে সত্য কথা বলতে গেলে আমরা সবাই বলে থাকি আমাদের মধ্যে এত দেশপ্রেম, এত কিছু, তো আমি খালি অবাক হয়ে থাকি, হয় আমরা কি করলাম 16-17 বছরে। আমরা যখন রাস্তায় বাইরে যেতাম, আপনারা দেখতেন 15 থেকে 20 জন, 25 জন, 40-50 জনও দাঁড়াইতে দিত না। আমরা ওদিকে যেতাম আমাদের কর্মীদের উপর। তা আমাদের এই জেল, আমাদের এই জুলুম, আমাদের এই নির্যাতন, আমাদের এই খুন, আমাদের এই গুম, আমাদের যে লক্ষ লক্ষ নেতাগণ, এগুলা যেন এখন ম্লান হয়ে গেছে। যেভাবে 71-এর স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, যেরকম শহীদ জিয়াউর রহমান জেড ফোর্সের সরাসরি মাঠে যুদ্ধ করেছেন, সেই সব এদের কি অবস্থা। পরে দেখা গেল এই যে আওয়ামী ফ্যাসিজমের সময় এদের নাম গন্ধ মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো, ইতিহাস থেকে নাম বদলায় দেওয়ার চেষ্টা করলো। যুদ্ধে দেখা গেল ওনারা সব হেফাজতে ছিলেন, সরকারি হেফাজতে ছিলেন, বাতাও পাইতেন, সবকিছু পাইতেন, একটি পরিবার। এবং এই সময় দেখেন কোনো আওয়ামী লীগের শীর্ষস্থানে যারা মুজিবনগর সরকার গঠন করেছিলেন বা তাদেরও অস্তিত্ব ছিল না। সেনাবাহিনী যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর মতো মানুষকেও, তো এক পর্যায়ে প্রথমে স্বাধীনতার পরে আওয়ামী লীগ নিজেকে এই দেশের স্বাধীনতা, এই দেশের সবকিছু করে নিল। আওয়ামী লীগ থেকে আমরা এমন সুন্দর করে একটা পরিবার, শুধু শেখ পরিবার ছাড়া আর কেউ, আওয়ামী লীগেরও কেউ এটা করে, এইভাবে সেপারেশন করে নিয়ে আসে। তো এরা এই জুলাইয়ের আগস্ট আন্দোলনে অবশ্যই আমাদের ছেলেরা, এই ছেলেরা তো আমাদেরও, এই 5-6 জন যারা আছেন, তারা কি শুরু করছেন, এদের সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন, যুব সংগঠন, সমস্ত রাজনৈতিক দল, শেষ পর্যন্ত আপামর জনগণ, আবাল বৃদ্ধ জনতা রাস্তায় নেমেছে। কই তালিকা করা হচ্ছে। এখানে যে এত কিছু বললেন, এই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে 600-650 উইন্ডেড যে ছিল, কয়েকজন এনসিসি বা যে সরকারি আমলারা, এগুলো এখন তো খুব বিজয়, দেখেন না প্লেকার্ড লাগাইছেন, আপনি খবর নেন। আমি আরিফুল চৌধুরী আমার দলের পক্ষ থেকে এই 4 থেকে 5 লক্ষ টাকা এখানে প্রত্যেকটা কর্মীদের আলাদাভাবে করে দিয়ে, যাতে চিকিৎসা করলাম 3 মাসে। ওই একজন দেখিনি কোথায়। আর ওই সংগঠনে মানে আরেকটা সংগঠন, যারা এত সুন্দর করে আসলে তাদের কলা কৌশল, যেভাবে আপনার আওয়ামী লীগের ওই যে ওই আইসিটি যে ছিল না, ওই প্রতিমন্ত্রী নাম পলকে যেভাবে আকাশে উড়াইছিল সব আইটি, তাদের এরারও আইটি এত সুন্দর করে মিথ্যারে কিভাবে সত্যে পরিণত করা যায়, কিভাবে তারা প্রতিটি ক্ষেত্রে খুব সুকৌশলে কিন্তু তারা মনে করতে সমস্ত প্রোগ্রামগুলো। কিন্তু এই জাতি সম্পর্কে
এরা বারবার সবকিছু করবেন স্মার্টলি, কিন্তু ভোটের দিন ঠিকই জনগণ তার মনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, এই পর্যন্ত আসা অনেক দুরূহ। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমি তো একজন লেমেন, এই শহরের অলিতে গলিতে বা এই জেলায় বিচরণ করে। এবার একটা দেখেন, তারা প্রত্যেকটা স্কুল কলেজের গভর্নর বডির সভাপতি বলছেন মাস্টার্স না হইলে হবে না, একদম প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হাই স্কুলের। একটি সংগঠনের ম্যাক্সিমাম তারা আছেন, মোটামুটি যে কৌশল নিয়েছেন, যে কৌশলটা মনে মনে ওই কমিটির সভাপতি হইলে তো ওই স্কুলের টিচাররা প্রিসাইডিং অফিসার, জনগণ ভালো করবে, সবাইকে আপনি এবারে নানান ধরনের কৌশল আঁটতেছেন। আমার বিশ্বাস পূর্ণভূমি সিলেট এখানে সকল অন্যায়ের অবসান হয়েছে। এবারও ইনশাআল্লাহ এই মাটি থেকেই সব স্বৈরশাসন, ফ্যাসিজম, ডিক্টেটরশিপ, মাসুলিজম সবকিছুই আমার মনে হয় নিপাত। ধন্যবাদ আপনাকে। একটু যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ এসেছে, আপনি দীর্ঘদিন আসলে 2 টার্মে 10 বছর, প্রায় 13 থেকে 23 পর্যন্ত ছিলেন মেয়র, সিলেট সিটি কর্পোরেশন মেয়র। তো আওয়ামী লীগ শাসনামলেই কিন্তু আপনি মেয়র ছিলেন। তো এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের প্রতি কিরকম দায়িত্ব পালন করেছে, আপনি মেয়র হিসেবে এগুলো খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছেন। শুনেন, আমার একটা অভিজ্ঞতা, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বা সিলেটের মানুষের বাই নেচার আমরা এক ধরনের সম্প্রীতির মধ্য দিয়ে আমরা আছি। এখানে প্রত্যেকে সামাজিক একজন অপরজনের সঙ্গে আছে, এইসব এটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এই পর্যন্ত আছে। কিন্তু প্রিন্সিপালের দিক থেকে, কিন্তু আদর্শের দিক থেকে আমরা কেউ এখানে, আওয়ামী লীগ যারা করেছে তারা আওয়ামী লীগই করেছে, যারা আমরা বিএনপি করেছি আমরা বিএনপি করেছি। 17 বছরেও আমাদেরকে কেউ একটা অনেক নির্যাতন অত্যাচার করে নিতে পারে নাই। তো সামাজিক এখানে যে কালচার, সেই কালচারটা হয়তো অন্য জেলার সঙ্গে খাপ কেমন হয় এটাই। কিন্তু এই আওয়ামী লীগের দেখেন গত 10 বছরে 16 বছর ক্ষমতায়, 15-16 বছর ক্ষমতায়, একটা জিনিস আমরা স্বীকার করতেই হবে, ফুলঝুরির মতো তারা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে, কিন্তু মুখের ফুলঝুরি দিয়ে আচ্ছা সমস্ত জেলাকে বা সমস্ত বিভাগকে উন্নয়নের, মানে উন্নয়নের কি রাস্তা বলতো, উন্নয়নের মহাসড়ক। আমি সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, আমি আমার সিলেটের কথা। আমার উন্নতি হয়েছে এইটুকু যে বিএনপির আমলে আমরা, আপনারা যদি কেউ দেখে থাকেন, ঢাকা সিলেট যে 2 লাইনের সড়ক, যেটা আমাদেরকে বলা হয়েছে আমরা 4 লাইন করি না, এই না জাহির ভাই, আমরা তো 2 লাইনের সড়ক করে 3.5 ঘন্টায় আমরা ঢাকা সিলেট যেতে পারতাম। এই ধরনের একটা ওই সময় ব্যবস্থা হয়েছিল। ওইটা মেনটেনেন্স করো, 17 বছরে মেনটেনেন্স হয় নাই। কিন্তু যেভাবে এটাকে প্রচার প্রচারণা করা হয়েছে, কখনো 6 লাইন, কখনো 4 লাইন, আমি চিন্তা করতেছি যে 6, 4, 10 আবার 4, 14, তো ঠিকই তারা ইয়ারের সঙ্গে তাদের মুখের ফুল মিলে, কিন্তু যা যে অবস্থায়, এই অবস্থা আরো দিন দিন। না, এখন তো সিলেট থেকে ঢাকা যেতে 12 ঘন্টা লাগে, আপনি যে 3.5 ঘন্টার কথা বলছেন, এটা তো এখন 12 ঘন্টা। আপনি দেখেন সিলেটে একটা গত 17 বছরে সিলেট জেলায়, আমি আমার সিলেটের কথা বলছি, দৃশ্যমান একটি প্রজেক্ট দেখান, একটি দৃশ্যমান প্রজেক্ট দেখান। একটা আছে যার
জন্মের ঠিকানা ঠিক মানে ঠিক নাই। তার এটা হচ্ছে আপনি চুয়াট্টা থেকে দিকে বাজার যাওয়ার সময় হাতের বাম দিকে দেখেন একটা বাস্কয়ের মতো একটা বিল্ডিং হয়েছে, শুনছি এটা হাসপাতাল হবে, কিন্তু এটার পিডিও নিয়োগ হয় নাই, এখানে কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় নেই, এটা হরিলুটের। আবার ওই যে শামীম গ্রুপ কন্ট্রাক্টর ঠিকাদার যে টাকা কাজ না করে টাকাটা নিয়ে গেছেন, এটা আবার রিভাইজ হয়েছে। এটা এই সুন্দর বাস্কটা এটা দেখার মতো আছে। আমাকে দেখুন একটা বলা হয় 17 বছর হয়ে গেছে সিলেট বিমানবন্দর বাইপাস রোড হয় নাই, 17 বছর হয়ে গেছে আম্বখানা থেকে বিমানবন্দর পর্যন্ত টিলাকাটা হইলো যে হইলো, তারপরে আর কোনো খবর নাই, এটাই এইভাবে পড়ে আছে। আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, সারা বাংলাদেশের 5টা বিভাগে এই বন্যা পরবর্তী যে উন্নয়ন করা সড়ক প্রশস্তকরণ বিষয়ে 5টা বিভাগে মধ্যে 4টা বিভাগের কাজ আরম্ভ হয়ে শেষ হয়ে যাচ্ছে এলজিডির, আর সিলেটেড প্রজেক্ট ফাইলের নিচে। আমি সেদিন গিয়ে বাইর করে ওইটাকে তদবির করে সচিবদের তদবির করে সেটা এখন প্ল্যানিং মিনিস্ট্রিতে নেওয়া হয়েছে। এখন 29 তারিখ আগামীকালকে এটা পিসি মিটিং হবে, আলোর মুখ দেখবে কিনা জানি না। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রতিফলন কিন্তু চট্টগ্রামে মাশাআল্লাহ দিনে রাতে কক্সবাজারের সমস্ত প্রজেক্টের পর প্রজেক্ট হচ্ছে। চট্টগ্রাম হবে, আমরা খুশি। এখানে তাইলে একটা বৈষম্য তৈরি হচ্ছে না? এই যে মানে ওই যে আমরা ছোটবেলায় শুনেছিলাম চিটাগাংয়ের ফোকাসুদ্রি একদিনের ক্ষমতা পেয়ে আমাদের সিলেটের ইউনিভার্সিটি কেটে উনি চিটাগাংয়ের ইউনিভার্সিটি একদিনের ক্ষমতা পেয়ে নিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ মোটামুটি এবং ক্যাবিনেট থেকে আরম্ভ করে সচিব পর্যায়ে যদি দেখেন উপদেষ্টা ভালো ভালো সবই ওই একই। এখন ডেভেলপমেন্ট কক্সবাজার ওভারনাইট আপনি খবর নেন বিমানবন্দর থেকে শুরু করে চিটাগাংয়ের রোড, আর সিলেটের ঢাকা সিলেট তো স্বপ্ন দেখে নাই, রেলওয়ের কোনো ডেভেলপমেন্ট নাই, রোডস অ্যান্ড হাইওয়ের কোনো প্রজেক্ট নাই, এলজিডির কোনো প্রজেক্ট নাই, যে বন্যায় কবলিত আমাদের যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জকিগঞ্জ বলেন, কানাইঘাট বলেন, বিয়ানীবাজার বলেন, গোলাপগঞ্জ বলেন, খুবই খারাপ অবস্থা বলেন, কোম্পানিগঞ্জ বলেন, আমি আমার সিলেটে কথা জি জি দক্ষিণ সুরমা বলেন, কোন রাস্তাটা তারা করেছে? সবাই তো বড় 16 বছর 15 বছর এমপি ছিলেন না, যান একটা রাস্তা আমায় দেখান যে এই রাস্তা তারা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ ভালো আছে, একটা দেখার না আমার যে ওইটা। এখন এরপর কার কাছে বলবো, কিভাবে বলবো? আমাদের নেতারাও এগুলা মানে এই যে চোর খায়, শেওলা চোর খায় চাল খায়, এই রাস্তা বিশ্ব ব্যাংকের অর্থায়নে সমস্ত কিছু ফিজিবিলিটি স্টাডি করে বিগত 2 বছরের সবকিছু করে এটাকে 4 লাইনে উন্নত করার প্রস্তাবনা সব রেডি হয়েছে। এখানে শেওলা ব্রিজটাকে আরো বড় করা এবং শেওলা ব্রিজের নেভিগেশনটা নিচে চলে গেছে, নেভিগেশনটা আর একটু উপরে উঠে এটা এই রাস্তা হয়ে গেলে বড়লেখা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এই রাস্তাগুলা প্রস্তলে আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট। আমি শুনলাম পেপার আসছে আমাদের প্রশাসন বলছে এখানে নাকি 2-4টা ফোর্স লেগুনা চলে, সো এখানে ব্রিজ বড় করা বা রাস্তা বড় করে সরকারের অর্থ অপচয়। আহারে কি প্ল্যান বাংলাদেশের অর্থনৈতিক কি বলে কিচ্ছুতা সাধন করার জন্য। আর আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী আমরা সবাই এই প্রবাসী রেমিটেন্সের টাকায় এই বাংলাদেশের সবকিছু সবসময় গড়ে উঠেছে। এই প্রবাসীদের রেমিটেন্সের টাকা এবং সব সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে আমাদের এই যে জুলাই আন্দোলনের সমস্ত কিছু আমাদের এই প্রবাসীরা সমস্ত বিশ্ব দরবারে আমাদের এই চিত্রগুলো তুলে ধরেছে, আর সেই সিলেটকে তারা ডিপ্রাইভ করছেন।
আমাদের সব ডেভেলপমেন্ট সড়ক জলপথে এখনো কর্মকর্তারা এখানে বসে আছে। এলজিডির আপনারা খবর না, আমি যেগুলো বলছি প্রমাণ সহ বলবো। এলজিডির যে চন্দনপুর এদিকে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, এটা তো প্রকৌশল বিভাগ থেকে সরকার রেখেছে, প্রকৌশল ফিজিবিলিটি স্টাডি করবে, সবকিছু বলে যেদিকে এটা দেখবে। এখন প্রশাসন যদি বলে না এদিকে না ওইদিকে, তাহলে তো ওই প্রকৌশল বিভাগের প্রয়োজন নাই, আমাদের এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন। তারা এটাও চালাক, এটাও বন্ধ হয়ে গেছে। এটাও তো এটা হয়ে গেলে কিন্তু আমাদের বিয়ানীবাজার সামনে যে গোলাপগঞ্জের এটারে বলে চন্দনপুর হইয়া ওইদিকে আমরা ঢাকা কিছু। তো সিলেটের কি আমারে বলেন একটা দেখান, আমরা বলতে পারবো যে আমাদের সময় কি কি হয়েছে। একদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ, ওইটা তো এখন পর্যন্ত আমরা তো ইনফ্রাস্ট্রাকচার সবকিছু তৈরি করে দিয়ে আসলাম বিএনপির আমলে, জনাব সাইফুর রহমান সব করে দিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার অর্থনৈতিক বলেন এই এরিয়ার যে ডেভেলপমেন্ট হয়েছে, তারা এটা কি করছে, তারা কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজটা চালু করতে পারে নাই। তারা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের টিচার দিয়ে এটা চালায়। এগুলো দুঃখজনক খুবই। তো এগুলা কি বলবো, আসেন আমার একটা কথা ইম্পর্টেন্ট মনে আছে, এই সিলেট জেলার ভিতরে প্রাইমারি স্কুলে যদি 526 জন শিক্ষকের পদ শূন্য থাকে, আপনি সেকেন্ডারি স্কুলে কিভাবে দিবেন? আপনারা তো এখানেই শেষ করে দিচ্ছে। কিছু বললেই প্রশাসন সমস্ত এজেন্সি দিয়ে আমাদের উপর। এখন আমাদের থেকে আমরা ওই 47 সালে রেফারেন্ডাম করে যেভাবে আসছিলাম, পরবর্তীতে যেভাবে আন্দোলন করে, এই 47-এর পর থেকে আপনি হিসাব করেন। আর এরপরে বিএনপির এই জিয়াউর রহমানের সময় এবং খালেদা জিয়ার সময়, মরহুম সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির আমলে যেটুকু দৃশ্যমান হয়েছে, আমাকে আগে পিছে, এরপর এফএসি আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টি সরকার, একবার তো হুসেন মোহাম্মদ এরশাদ ওই সাদুল্লাহ ইউনিভার্সিটি আন্দোলনের মুখে, এর ছাড়া দৃশ্যমান কোনো জিনিস দেখাইতে পারবে না। এটাকে আপনি বৈষম্য বলছেন? আমি বলতেছি সিলেটের সঙ্গে একটা বিমাতাসুলভ আচরণ প্রতিটি ক্ষেত্রে। 9 জন জেলা প্রশাসকের এই ফিড লিস্টে সিলেটি 9 জনের নাম ছিল, একজনও ফিড লিস্টে এলাও হয় নাই। সচিব পর্যায়ে সিনিয়রিটি দেখলে তাঁতি বোর্ড ওগুলাতে নিয়ে হওয়া হয়েছে। সিভিল সার্ভিসে, মিলিটারিতে, পুলিশে কোনো জায়গায় সিলেটিদের কোনো অবস্থান নাই, ব্যস্ত করা হয়েছে। আর বাস্তবতা নিরিখে কথা বললে অনেক কিছু, খালি এগুলো আমি যেটা বলছি এভিডেন্স দিয়ে কথা বলতে পারবো। এখনো সিলেটের মানুষ বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট, এই যে আমাদের ডেভেলপমেন্ট গুলো বন্ধ হয়েছে, যেটা এতদিন পরে যেটা 4,500 কোটি টাকার প্রজেক্ট বন্ধ হয়, এগুলো কেউ কথা বলছেন না এগুলো নিয়ে। সিলেটেও তো উচ্চ কণ্ঠ নেই। শুনেন, এখন সিলেটে আমি যে বারবার বলতেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা আমি কেন বলতেছি, আগে সিলেটে সাইফুর রহমানের মতো একজন পটেনশিয়াল লিডার ছিল, তার পরবর্তী জেনারেশন ইলিয়াস আলীও ছিল, তারপরে এদিকে এর আগে দেখেন হুমায়ুন রশিদ, এইরকম হেভিওয়েট লাইন ছিল, সচিবের ম্যাক্সিমাম সচিব হল ছিল, জেলা প্রশাসক 64টা জেলার মধ্যে 30-40টা জেলা প্রশাসক সেনাবাহিনীতে ছিল, এয়ারফোর্সে ছিল, পুলিশের ছিল। আমরা এখন নাই। বিএনপির মতো সংগঠনে আমাদের কোনো স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার নাই, কোনো ভাইস চেয়ারম্যান নাই, কোনো যুগ্ম মহাসচিবও নাই। তো কাজেই আমরা ওই আওয়ামী লীগ তো এখন জনগণ
প্রত্যাখ্যান করেছে। এখন আমরা যে এই এরপরে দেখেন এখানে হলো ইসলামিক কি বলে আধ্যাত্মিক রাজধানী। এখানে যে আমাদের বড় বড় বুজুর্গানে দিন ছিলেন, আলেমে দিন, তারা অনেক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরেও সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, সিলেট এই এলাকাটা ধর্মবিরু। এখানে হাজার হাজার কওমি মাদ্রাসাগুলো আছে। নেতা ঢাকা চিটাগাঙ্গে, আর সিলেটের হয় ভাইস প্রেসিডেন্ট, নায়েবে আমির, আর নাহলে ওটা দিয়ে রাখা। এর থেকে বড় বড় বুজুর্গ হলো ইভেন এই দেওবন্দের হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাহির সবকিছু ছিল সিলেটে। তার সবচেয়ে বেশি খলিফা হচ্ছেন সিলেটে। কিন্তু আপনার মাঝে আল্লাহ জানুন কি হয়েছে, আমি বুঝতে পারতেছি না আমাদের অবস্থানটা। তবে এখনো যদি আমরা সব সজাগ হয়ে যান, ইনশাআল্লাহ আমাদের কেউ নামাতে পারবে না। আর আমার প্রবাসী ভাই বোনদের বলছি, একটু নিজের এলাকার জন্য সচেতন হন। লন্ডনে গেলে, আমেরিকায় গেলে ওই পাগলের মতো আমরা তাদেরকে তুষামদি করি, আর আমাদের প্রজেক্ট নিয়ে আসলে কথা বললে তারা কথা বলে না। আমরা কিছু কথা বললে তখন আইন, তখন সরকারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্যাংকার হলে সিলেটে এতগুলো ব্যাংকের সমস্ত ক্যাপিটাল গুলো ফরেনার্সদের সব রিজার্ভ মানি নিয়ে সেন্ট্রালে বাংলাদেশের অন্যান্য জায়গায় সিএসআর এ তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। সিলেটের ডেভেলপমেন্টে সিএসআর এ তারা তখন ইভেন সিলেটি কতজন ডাইরেক্টর বলা আসছেন, ডেবিটের সময় আওয়ামী ফ্যাসিজমের সময় তারা কোটি কোটি টাকা লুটপাটের জন্য টাকা দিয়েছে। সিলেটের ডায়াবেটিস হাসপাতালের জন্য গিয়ে কথা বললে না এখন আমরা দিতে পারবো না। একটা এক্সাম্পল দিলাম সিলেটের মধ্যে বিষয়ে। সিলেটের অন্ধ কল্যাণ হসপিটালের কথা বললে এখানে দেওয়া যাবে না, আর্থিক সমস্যা। জালালাবাদ গ্যাস, সিলেট গ্যাস ফিল্ড, বিলিয়ন বিলিয়ন এখান থেকে গ্যাস উৎপাদন হয়, হয়ে এখান থেকে গ্যাস তেল বিক্রি করা হয়। এদের সিএসআর এর টাকা কোথায় খরচ হয়, কোন সাহেবজাদাদের তোলে খরচ করা হয়? এদের 1% যদি প্রফিটের 1% বা 2% যদি এই সিলেট অঞ্চলে খরচ, সিলেটের সরকারের টাকা দেওয়া লাগতো না। আমরা ওই আমাদের ওই রয়্যালটি দিয়ে আমরা করতে পারতাম। এখন গরম বাতে বিলাই বেজার হয়ে যায়, বুঝছেন? তখন বলবো যে আমি যা বলছি বুঝে শুনেই বলছি। ব্যাংকার হলো, আমরা সিলেটি ভাই হলে খালকুদাই হোক আমরা অ্যাকাউন্ট তুলে নিলাম, আমরা অ্যাকাউন্টটা তুলিয়া আমরা যে ব্যাংকে আমরা ভালো সিএসআর দিব আমরা ওই ব্যাংকে আমরা দিব। পূবালী ব্যাংক আজকে সিলেটের সব জায়গায় ব্রাঞ্চ করছেন, সিলেটই কইয়া এখন বুড়ি আঙুল। সিলেটের কোনো প্রজেক্টের কথা কইলে তার নেই, এখন পারবেন না। প্রাইম ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক আছে, তো আছে অনেকগুলো ব্যাংক আছে। তো কি হলো, তো যে ব্যাংক গুলা আমাদেরকে সিএসআর দিবে আমরা তার কাছে ফান্ডাবো। দেখেন বাপ বাপ ডাকবে কালকে থেকে। আমি আমাদের দেওয়ার জন্য বলি না, আমি বলছি এইসব আজকে আমাদের বন্যা হইলে, আমাদের যখন দুর্যোগ হয়, আমাদের প্রবাসী ভাই বোনরা আসে লীলা দেয়, এত আবার চেক নেওয়ার সময় খুব ডাক। কিন্তু এই যে বিদ্যুতের কুমারগাঁওতে বাইশের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার রিনোভেশন হয় নাই। আজকে প্রচন্ড লোডশেডিং হচ্ছে। তার কারণ হচ্ছে সিলেটের কথা বললেই তারা, এই যে আজকে সিলেটে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, আর আমার কত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে, আর আমাকে কত মেগাওয়াট দেওয়া হচ্ছে বলেন তো? ধরে না, সিলেটে বিদ্যুতের সমস্যা, গ্যাস, আমাদের গ্যাস কিয়ামত পর্যন্ত আমরা গ্যাস পাইতাম না কইছি। অথচ এই কত পার্সেন্ট গ্যাস আমাদের নাগরিকদের হাউস রেন্টে যদি দেওয়া হইতো, কত পার্সেন্ট, কত সিএফটি গ্যাস আমারে বলেন? 1000 ভাগের 1 ভাগ না। আপনার চিটাং ওইদিকে ইন্ডাস্ট্রি গুলো চালানোর জন্য আপনার নেন আপত্তি নাই,
কিন্তু আমাদের বেলায় এটা দিয়ে আমাদের এখানে কত কিছু গ্যাস উৎপাদন হচ্ছে সেটা দেখার বিষয়। তো আমরা আমাদের বেলায় আসে এটা কেন? হ্যাঁ, আর আবারও বলছি, মানুষের দেওয়াল পিঠে লেগে গেছে। সিলেটিদেরকে বলতে আমি সিলেটে বসবাসরত, এখানে চলছে ইমিগ্রেন্ট ল্যান্ড। এখানে বানোয়ারিয়া, কুমিল্লা, চিটাগাং, নোয়াখালী, রাজশাহী যেখান থেকে আসো, যারা এখানে আসে এরাই সিলেটি। আমরা এইভাবে ফিল করি, আমরা কাউকে আলাদা করে দেখি না। আমাদের এখানে যত সমিতি আছে, অর্গানাইজেশন, অন্য কোথাও এইগুলা নাই। আমরা একে অপরের সমস্ত আনুষ্ঠানিকতা থেকে শুরু করে আন্তরিকভাবে আমরা ভাই ভাই হিসাবে নিচ্ছি। আমাদের এখানে ধর্মীয় সম্প্রীতি যেভাবে আমাদের মিলন মেলা হয়, সামাজিক বন্ধন যেভাবে হয়, অন্য কোথাও এইভাবে হয় না। তো আমরা এইগুলা কথা বললে দেখবেন আর একটু করে বলবে একটু পাগলের মতো কথা বলতেছে, পাগল ছাগল মানে এরকম পাগল তো সিলেটে এখন নাই। আমি বলছি আমাদের আপনার মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোন থেকে শুরু করে সবাই, এই যে খালি শুধু বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের যে তোমরা এই যে ডেভেলপমেন্টটা বন্ধ হলো, এই যে রাস্তা বড় হইতো, ব্রিজটা বড় হইতো, মানুষগুলা আরো ডেভেলপমেন্ট হইতো, যোগাযোগ ব্যবস্থা হইলে ব্যবসা বাণিজ্য হয়, আয় করো। এখন আমরা কান্দার বলে বর্ডার ইন্ডিয়া ইচ্ছে, তো এখন আমরা এই ব্রিজে দিয়ে আসতে পারতো না। যে ব্রিজ আছে এই ব্রিজে তো আইতে পারবো। এইসব আজগুবি কথাবার্তা বলে তো লাভ নেই। আপনি আর আমার কথা বলাইন না। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে ভিন্ন প্রসঙ্গে এখন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের প্রসঙ্গে যাচ্ছি, যে উনি আপনাকে অত্যন্ত স্নেহ করতেন এবং উনার মাধ্যমেই কিন্তু আরিফুল হক চৌধুরী আজকে এই অবস্থানে এসেছেন। তো ওনার ঠিক আপনারা দেখা যায় আমি নির্বাচনের পরে থেকে আমি আমার যে নেতা বিএনপির আদর্শে লালিত করে আমাদেরকে এই পর্যন্ত, উনি মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছিলেন, তোমরা যাই করো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তোমাদের জন্য আশীর্বাদ। যতদিন উনি জীবিত থাকবেন বাংলাদেশ নিরাপদ থাকবে। সত্যি প্রমাণিত হলো, তার উপর এত নির্যাতন জুলুম হওয়া সত্ত্বেও তাকে দেশ ছেড়ে কেউ দেশ থেকে তাকে বাইর করতে পারে না। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তবুও নিজের মাতৃভূমি ছাড়া নেই। সাইফুর রহমানের অবদানটা একটু আপনার কাছ থেকে। সাইফুর রহমান সাহেব আমার মনে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিলেটের শাহজালাল ব্রিজ ওপেনিং এর সময় এসে ফার্স্ট উনি যখন বাণিজ্য উপদেষ্টা থেকে অর্থমন্ত্রী হলেন, ফিনান্স অ্যাডভাইজার হলেন, তখন জিয়াউর রহমান সাহেব এই মেহেন্দিবাগের মিটিং এ বলছেন, আপনারা আমাকে বলে লাভ নাই, আপনাদের অর্থমন্ত্রী দিয়েছিল, আপনারা অর্থমন্ত্রী। এবং বিএনপি সবসময়, বিএনপি যতবার ক্ষমতায় আসছে এই এলাকার উন্নয়ন হচ্ছে। আপনি দেখেন সিলেটের, আমি যদি বলি সিলেটের শেওলা ব্রিজ বলেন, সিলেটের সাদিপুর, সিলেটের শাহজালাল ব্রিজ, সিলেটের শাহপুরান ব্রিজ, সিলেটের টুকুরবাজার ব্রিজ, সিলেটে কাজীবাজার ব্রিজ, আপনার এই কোম্পানিগঞ্জের ছোট বড় 75টা ব্রিজ, আপনার এটা ব্রিজের সংখ্যাগুলা এগুলা মূল। আপনি দেখেন জালালাবাদ গ্যাস ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, আপনার এই বিভাগীয় ক্রীড়া স্টেডিয়াম, এটা ইন্টারন্যাশনাল গেমের একমাত্র সুন্দর স্টেডিয়াম এটা। তারপরে বিকেএসবি সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট লাগানো, এরপরে আপনার এই যে কৃষি বিশ্ববিদ্যালয়, যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাও ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল। তারপরে উমেন্স কলেজকে সরকারিকরণ, বিশ্ববিদ্যালয় করা, এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ক্যাডেট কলেজ করা, অনেক আর মদন মোহন কলেজে বিশ্ববিদ্যালয় কলেজ করা, তারপরে বেসরকারি কলেজ, তারপরে মানে আমাদের এই যে সিলেট তামাবিল, তারপরে ঢাকা সিলেট রোড, তারপরে এই যে আগে আখাউড়া যেতাম আমরা ট্রেনে, সেটাকে ক্রস করে উনি এই যে কিভাবে, এটা তো মৌলভীবাজার তো আর বলার অপেক্ষা রাখে না।
হবিগঞ্জে আমি এটা কতটুকু বলতে পারবো না, তবে এই অঞ্চলগুলোতে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে? অবশ্যই ওনার এই যে বিভাগ হওয়া, সিটি কর্পোরেশন হওয়া, বিভাগের পরে পর্যায়ে ডিআইজি ডিভিশনাল কমিশনার এদের কার্যালয় স্থাপন করা, অনেকগুলো, কি বলবো। সিলেটবাসীর জন্য অনেক করে গেছেন উনি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার মনে ওনাকে এবং বেগম খালেদা জিয়া ওনাকে তার সরকার আমলে মানে যা কিছু চেয়েছেন তাই দিয়েছে। এর জন্যই বলছি আমি, জিয়া, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার তো নয়, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এখানে তাদের উনি আমাদের যাবেন, সিলেট বিভাগ আনন্দে উদ্বলিত হবে। এবং অবশ্যই আমরা এই বিগত বৈষম্যের যে শিকার হয়েছি এটা থেকে ইনশাআল্লাহ আমাদেরকে যদি জনগণ আমাদের ক্যান্ডিডেট দেওয়া হবে তাদেরকে আমরা যদি টিম ওয়াইজ কাজ করি তাহলে ইনশাআল্লাহ। তবে আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কোনো জিনিস নাই। আমরা নিজে নিজে সবাই ক্যান্ডিডেট হয়ে যাচ্ছি, আমরা স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি কার কতটুকু আছে এটা বুঝতে হবে। সম্প্রতি আপনি প্রচারণা শুরু করেছেন, নির্বাচন কেন্দ্রিক প্রচারণা, এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আপনি মানুষের ইজাজত নিচ্ছেন। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। যে আমি সিলেট জেলা ব্যাপী, আমি সিলেটের এই যে সামনে সাধারণ নির্বাচন, দল নিশ্চয় বিচার বিশ্লেষণ করে যাকে যেখানে দেবে আমাদের নেতা কর্মীরা আমরা আমাদের সেটাই পরবর্তী ফাইনাল যেটা হবে সেটা নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইনশাআল্লাহ আমরা একত্রিতভাবেই এটা করব। এতে কোনো অনেকে মনে করেছেন আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট হচ্ছি, প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু একটা সার্টেন টাইমে আসলে যখন দল একটা নির্ধারণ করে দিবে তখন আমরা এই দানের ছাড়া আর কোনো কিছুই আমরা বুঝব না। আর এখন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই মুহূর্তে থেকে বিএনপির কোনো বিকল্প নাই এবং বিএনপি ওয়ালারা বুঝতে হবে যে ইয়েস, জনগণের লাস্ট প্রত্যাশা আমাদের উপর। আমরা সততা, নিষ্ঠা এবং আমরা সমস্ত অপবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে আমরা নিজেরা প্রমাণ করতে হবে আমরা জনগণের অত্যন্ত প্রহরী। মেয়র আরিফুল হক চৌধুরী না রাজনীতিবিদ আরিফুল হক চৌধুরী, এই দুটি বিষয়ের মধ্যে কোনটিকে আপনি অগ্রাধিকার দিবেন? আমি জনগণের একজন সেবক আরিফ। কিছুদিন আগে আমরা শেষ পর্যায়ে চলে আসছি যে পাথর কোয়ারি নিয়ে অনেক আন্দোলন করেছেন আপনি, আপনার কণ্ঠ উচ্চকিত হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। এখন কোন পর্যায়ে আছে? আমরা আসলে বিশেষজ্ঞ টিম আনতে হবে। আমাদের এখন যেটা হচ্ছে যে প্রকৌশলীরা ঠিক করবে রাস্তাঘাট, সেখান এখন এটার অভিজ্ঞতা এদের এই ফিজিবিলিটি স্টাডি তাদের রিপোর্ট এগুলা প্রত্যাখ্যান করা হয়, প্রশাসনে যেটা মর্জি হয় ওইটাকে প্রাধান্য দেওয়া হয়। পরিবেশের কথা বলা হচ্ছে, আগে বলেন তো যে পানিটা সুরমা নদীর আমরা খাই, পরিবেশ করতে, যে পানিটা আমি পান করি সেই পানিটা বিশুদ্ধ পানির জন্য আমি আপনার কাছে বারবার যাচ্ছি, সেই বিশুদ্ধ পানির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পারমিশন দিচ্ছেন না, আপনি আবার পরিবেশের কথা বলছেন। পাথর বালু আমরা দীর্ঘত আমরা জানি না, এটা যদি ক্ষতিকর দিক হয় অবশ্যই আমরা ক্ষতিকর দিকে আমরা যাব না। তবে পাথর আমরা জানতাম, পাথর এখান থেকে খনন করা হয়েছে, পাথর আসতো, পাথরগুলোরে করে এখান থেকে সরানো হইতো। সবসময় আমরা দেখতাম নদী, এখন এটা কাজ আছে, পাথর এখন ঠাক হয়ে আছে, অনুমতি কেউ আসতেছে না। আর এই পাথর নাকি বাঙ্গা যাবে না। তো ইন্ডিয়ান যে আপনার পাথর যেগুলা, এগুলা এলসি ওইটা
এখানে এনেও ভাঙে যাবে। এখন কার কাছে কি বলবো? বৈধভাবে আপনি আপনি যেখান থেকে আপনি আবার উত্তোলন বন্ধ করলেন, ভালো কথা। তো উত্তোলন যেখানে উত্তোলন সেখানে বোমা মেশিন দিয়ে ফুটাইলো, ওই উৎপত্তি স্থল যেখান থেকে আসে ওইখানে আপনি ধরেন না, ধরেন এসে 5 মাইল 8 মাইল 10 মাইল দূরে এসে এখানে একটা সিন্ডিকেট বসে। তো মানে আপনারা সবসময় কাকে কিভাবে বুঝ দিবেন? আপনারা সিলেটে পরিবেশের সব এখানে যা কর্মকর্তা কর্মচারী আছে এদের সঙ্গে কথা বলে মনে হয় আমরা ওই যে আগে রাজাদের জমিদারের প্রজারা নাম্বার লাগাইতো না, যে এই কত নম্বর প্রজার খাজনা বাকি আছে, তা শুধু খাজনা দিয়ে দৌড়ে নিত। এখন আমাদের গাড়ি 172 নম্বর প্রজার শিল্প নয় এখনো জানে। তারা যারা আসছে প্রশাসন, এরা আমাদের এই ঘাড়ের মধ্যে সিল লাগাইতেছে, আমরা প্রজাসত্ব আইনাবাদ চালু হলো। আমাদেরকে আমরা খেয়ে খাবো, কি বাঁচবো, আমাদের এই বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে কি করবে না, ওইটা তারা জেলা প্রশাসন বা প্রশাসন এই যে স্কুলের টিচার নাই এটার জন্য লেখে না, আপনার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা এটার জন্য লেখে না, এমআরআই নষ্ট এটার জন্য লেখে না, বিদ্যুতের ঘাটতি হচ্ছে এটার জন্য লেখে না, জকিগঞ্জের পানির তুড়ে ভাঙতে ভাঙতে জমি হল ভারতের দিকে চলে যাচ্ছে চর হয়ে, ওইটা প্রোটেকশনের কথা লিখে না। হারে মায়ারে অর্থনৈতিক সাশ্রয়ের জন্য এই রাস্তা বড় করা যাবে না, এই ব্রিজ করা যাবে না, ভবিষ্যতে দেয় এখানে গাড়ি ঘোড়া চলে না। সিলেট জেলায় যত গাড়ি ঘোড়া চলে, ঢাকা চিটাং পরে সমস্ত বিভাগ জুড়ে অত গাড়ি ঘোড়া চলে না। এটা একটা পর্যটন নগরী। আর খাবার কথা হয় না। যাই হোক, আপনার কাছ থেকে অনেক কথাই শুনলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে আরিফ উল হক চৌধুরী, আপনার কাছে আমরা বাংলাও বলতে পারি না রে ভাই, এসে বলবে আমাদের কথার মধ্যে কমলা লেবুর গন্ধ বার হয়, সাতকরা গন্ধ বার হয়, আর সাতকরা খাইবার লাগে পাগল হইয়া খাই। খাইবার আগ পর্যন্ত তারা কিছু বোঝায় এটা কি এটা কি, আর যখন সাতকরা দিয়ে গরু গোসল আনতে দেওয়া হয় তখন দেখা হয়। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে আপনি তো দীর্ঘ একটা ক্যারিয়ার আপনার রাজনীতি সহ জনপ্রতিনিধিত্ব করেছেন, তো শেষ প্রশ্ন যে আপনার সিলেটবাসীর কাছে আপনার চাওয়াটা কি, কি চান আপনারা? সিলেটবাসী এখনো ঘুমিয়ে আছেন, আমি একটু বলছি, একটু চোখ মেলে দেখুন, চোখ মেলে দেখুন, সিলেটকে জানার চেষ্টা করুন, মাতৃভূমির কথা ভুলে যাবেন না। প্রবাসী ভাই বোনরা এখন আপনারাই হচ্ছেন আমাদের অ্যাম্বাসেডর, কারণ এখানে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের সমস্ত প্রজন্মরা ওইখানে চলে যাচ্ছে মিলে। আপনারা আওয়াজ তুলতে হবে, এবং এখানে যারা আমরা সিলেট এ বসবাস করতেছি, এখানে আলাদা করার কোনো বিষয় নাই যে আমার বাড়ি সিলেট নাই, আপনি সিলেটে বাড়িঘর বানিয়ে আছেন, আপনার সিলেটে বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতেছেন, আপনি সিলেটে ব্যবসা করতেছেন, ইউ আর সিলেটি। আপনাকেও ফাইট করতে হবে, কারণ আপনার বাচ্চা এখানে পড়তেছে, আপনার বাচ্চার নিরাপদে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে, আপনার বিদ্যুতের প্রয়োজন, পানির প্রয়োজন, বিশুদ্ধ সোয়ারেজ সিস্টেমের কথা বললাম, কেন সোয়ারেজ আপনারা পরিবেশ মায়া কান্দা কাটতেছে, সোয়ারেজ সিস্টেমের কথা বললাম, জমি অধিগ্রহণ করেন না কেন? নদীটারে পরিষ্কার মুক্ত রাখেন না কেন? নদীর সাইডে দিয়ে আপনারা মিল দিয়ে রাখছিলেন, তখন মিলের পারমিশন কে দিছিল? এই প্রশাসন দিছিল। এখান দূষণ হয় না, যে মিলের সমস্ত কুড়া টুড়া সব নদীতে ফেলে দেওয়া হচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে। এত প্রেম যখন ওইগুলা করেন যেগুলো আপনারা অন্যায়ভাবে অনুমোদন দিয়েছে, সেটা গুলা আপনারা পরিষ্কার করেন। একেবারে শেষ প্রশ্ন, আর কি বারবার একেবারে লাস্ট, যে সিলেট 1 আসন থেকে যদি আপনাকে দল দেয় তাহলে শুনেন, নির্বাচনের তফসিল ঘোষণা হোক, সিলেট 1 আমি তুমি অমুক কিছু নাই। আর সিলেট 1 আসন যেরকম বাংলাদেশের 300 আসনও ঠিক একইভাবে। এটা একটা ওই আগেতেই কোইন্সিডেন্টলি তৈলে কি হয়েছেন অবৈধভাবে যে এই সরকারে সিল মারিয়া নিল, এটাও কি এগুলা গত 18 বছরে
3বার নির্বাচন হইছে, তারা ভোট তারা যারা, তো এইটাও কি এটারও বলবেনি যে অলৌকিক ভাবে। আর এগুলা একটা কনসিডেন্টালি সরকার একটা আসছে দেখলে এখানে এইটা দিয়া বিজয় 300 সিটি একই, আমাদেরকে 300 সিটে দল, যারা দলের নেতা, দলের স্ট্যান্ডিং কমিটি বিচার বিশ্লেষণ করে যাকে যেখানে দেবেন আমরা সেই মেনে নিতে হবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক কথাই শুনলাম। আমি সিলেটের মানুষ, মহানগরের মানুষ যারা আছেন তাদের সিদ্ধান্তের বারে আমার প্রিয় মহানগর, আমি যেখানে যাই না মহানগরের যখন ডাক আসবে আমাকে কেউ রাখতে পারবে না। আমি আমার এতে আমার যা হওয়ার হবে আমি মহানগরবাসীর কাছে চলে আসবো। কাজ পাগল আরিফুর রহমান চৌধুরী সবাই জানে, এটা সিলেটের মানুষ জানে, মহানগরের মানুষ জানে। আমরা এতক্ষণ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর চৌধুরীর কথা শুনলাম। তিনি অত্যন্ত প্রাণবন্ত হবে শুধু সিলেট না, সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সিলেটের প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমরা তার কথায় আশাবাদী যে সিলেট একটা সুন্দর সময় পার করবে ভবিষ্যতে, সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার আমরা কোনো নতুন অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।